আপনি যদি কিছুদিনের ভিতরে বিদেশে পড়াশোনা করতে যান, সেক্ষেত্রে আপনার পছন্দসই কান্ট্রির ভিসা পাওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টই জানে না যে একজন ভিসা অফিসার কিসের উপর ভিত্তি করে আপনাকে ভিসাটা দিয়ে থাকে। এইসব গুরুত্বপূর্ণ ইনফরমেশন না জানার ফলে অনেক এজেন্সি বাংলাদেশি স্টুডেন্টদের সাথে প্রতারণা করার চান্স পেয়ে থাকে। আমার লাস্ট ভিডিওতে আমি কথা বলেছি কিভাবে 1 থেকে 2 বছরের আগে থেকেই আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করবেন আপনার বিদেশে পড়াশোনা করার জন্য। এন্ড এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সাকসেসফুলি ভিসাটা পাওয়া। এই ভিডিওতে আমি কথা বলবো একজন ভিসা অফিসার কোন কোন জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আপনাকে ভিসাটা দেওয়ার আগে। আর ভিডিও শুরু করার আগে আমি আমার সম্পর্কে বলে নিই। আমি মেশকাত হুসাইন, 2021 সালে কানাডাতে আসি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে পড়াশোনা শেষ করেছি এখানে কানাডাতে। এন্ড আমি বর্তমানে ওয়ার্ক পারমিটে একটা কোম্পানির আন্ডারে ফুল টাইম এন্ড পার্মানেন্ট জব করছি। ইন ফিউচার আমি আমার পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করব এন্ড কানাডাতে সিটিজেনশিপ নেওয়ারও চেষ্টা করব। আর আমি আমার এই চ্যানেলের মধ্যে আমার যে এক্সপিরিয়েন্স এটা শেয়ার করে থাকি আপনাদের সবার সাথে, যাতে করে আমার এক্সপিরিয়েন্স থেকে বাংলাদেশি স্টুডেন্টসরা ইন্সপায়ার হতে পারে এন্ড অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আমি কথা বলবো একজন ভিসা অফিসার কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করে আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে। আর সবার শেষে কথা বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় যেটার উপরে ভিত্তি করে আপনাকে ভিসাটা দিয়ে থাকে। ফার্স্ট থিং ফার্স্ট, আপনাকে অবশ্যই আপনার সাবজেক্ট রিলেটেড কোর্স গুলাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকি আর আমি যদি হসপিটালিটি অথবা ট্যুরিজম নিয়ে কোনো সাবজেক্ট সিলেক্ট করি কানাডার কোনো ইউনিভার্সিটিতে বা অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আমার ভিসাটা রিজেক্ট যাওয়ার একটা চান্স থেকে থাকে। ভিসা অফিসার মনে করে থাকে যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট আর আমি একটা সহজ সাবজেক্টে সিলেক্ট করে আমি যাচ্ছি, সেক্ষেত্রে আমার মূল টার্গেটটাই হচ্ছে আমার অস্ট্রেলিয়াতে যাওয়া বা আমার কানাডাতে যাওয়া। সো এই চিন্তা থেকে ভিসা অফিসার কিন্তু ইচ্ছা করলেই আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে। আমার সাজেশন থাকবে, আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন সেক্ষেত্রে সায়েন্স রিলেটেডই কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করবেন। আপনি যদি আর্টস অথবা কমার্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সাবজেক্ট রিলেটেডই কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করে থাকবেন। নেক্সট যে বিষয়, প্রপার ব্যাংক স্টেটমেন্ট। অনেকের কাছে হচ্ছে প্রপার একটা ব্যাংক স্টেটমেন্ট থাকে। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টসরাই ব্যাংক স্টেটমেন্ট শো করে দেয়, হয়তো বা কারো কাছ থেকে ধার নিয়ে একটা ব্যাংক স্টেটমেন্ট শো করে বা কোনো না কোনো ভাবে একটা টাকা জমিয়ে ব্যাংক স্টেটমেন্টটা শো করে। ওই ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার রিলেভেন্ট ডকুমেন্ট গুলোও দিয়ে দিবেন। এতে করে যেটা হবে, ভিসা অফিসার পুরো সন্দেহ মুক্ত থাকবে যে আপনার ওই ব্যাংকের যে টাকাগুলা আছে ওই টাকাগুলা কোথা থেকে আসবে। তো বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টই এখানে ভুলটা করে যে ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে দেয় কিন্তু ওই ব্যাংক স্টেটমেন্টের সাথে কোনো সোর্স অফ ইনকাম শো করে না বা ওই টাকাটার যে সোর্স ওই সোর্সটাকে শো করে না। এতে করে ভিসা রিজেক্ট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আর এজেন্সিগুলা এইসব ক্ষেত্রে খুব একটা বেশি গুরুত্ব দেয় না, যার ফলে বেশিরভাগ স্টুডেন্টেরই ভিসা রিজেক্ট হয়ে থাকে। নেক্সট আরেকটা বিষয় হচ্ছে স্টাডি গ্যাপ। আপনি ফর এক্সাম্পল আপনি এইচএসসি পাস করলেন 2019 সালে, আর আপনি যদি এই 2024 সালের শেষের দিকে এসে যদি বিদেশে অ্যাপ্লাই করেন বা 2025-এর জানুয়ারিতে যদি বিদেশে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে মাঝখানে একটা 4 থেকে 5 বছরের একটা বড় গ্যাপ। এই গ্যাপের ভিতরে আপনি কি করেছেন, সো এইটার একটা প্রপার এক্সপ্লেনেশন সহ আপনাকে দিতে হবে। আপনি যদি এখানে যদি কোনো প্রপার এক্সপ্লেনেশন ছাড়া জাস্ট ভিসাটা অ্যাপ্লাই করে দেন, আপনার যাবতীয় ডকুমেন্ট যতই ভালো হোক না কেন, সবকিছু যতই পারফেক্ট হোক না কেন, আপনার ভিসা রিজেক্ট যাওয়ার চান্সটা অনেক বেশি। সো এই স্টাডি গ্যাপটার উপরে আপনাকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিতে হবে যে কেন আপনি এতদিন পড়াশোনা করেন নাই। হতে পারে মাঝখানে কোভিড গেল, এই কোভিড এর জন্য হতে পারে, মাঝখানে হয়তো বা আপনার ফ্যামিলিগত কোনো সমস্যা ছিল ওইটার জন্য হতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই এটার জন্য একটা এক্সপ্লেনেশন লেটার দিবেন যে কেন আপনার স্টাডি গ্যাপটা হলো। নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কান্ট্রি টাই। দেশের সাথে আপনার কি রিলেশনটা কি ওইটা অনেক বেশি ম্যাটার করে। সো এইটা দেখানোর জন্য যে আপনার কেন আপনি বিদেশে পড়াশোনার শেষে বাংলাদেশে ফেরত আসবেন। আপনার বাংলাদেশের যত আব্বুর যেই যত জমি জামা আছে, প্রপার্টিস আছে, যত ধরনের বিজনেস আছে, আপনারা চেষ্টা করবেন এই সবগুলা
বিদেশে অ্যাপ্লিকেশনের আগে শো করার জন্য। এতে করে কি হবে, আপনার আব্বুর যখন প্রপার্টিজ গুলো থাকবে ওইটা কিন্তু উত্তরাধিকারী সূত্রে আপনার কাছেই আসবে কোনো না কোনো সময়। আর আপনি যত সুন্দরভাবে এই জিনিসগুলো দেখাতে পারবেন, ভিসা অফিসার সন্দেহটা একটু দূর হবে যে ওকে, ওর বাংলাদেশে এত হিউজ পরিমাণ সম্পদ আছে, দ্যাট মিনস ওকে অবশ্যই কোনো না কোনো সময় এই সম্পদগুলোর জন্য দেশে চলে আসতে হবে। তো আমি সাজেস্ট করব যত বেশি পরিমাণ সম্পদ আপনাদের আছে সবগুলাকে সুন্দরভাবে শো করার জন্য। ইভেন আপনার দাদার নামে যদি থাকে কোনো সম্পদ, ওইগুলোকেও শো করার জন্য, কারণ ওই দাদার সম্পদগুলো উত্তরাধিকার সূত্রে আপনার বাবা পাবে আর আপনার বাবার কাছ থেকে কোনো না কোনো সময় আপনি পাবেন। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। ওই জমি জামা গুলার পেপারস গুলা রেডি করার জন্য, সুন্দরভাবে রেডি করার জন্য আপনারা অবশ্যই একজন লয়ারের সাহায্য নেবেন, সিএ ভ্যালুয়েশন থেকে সিএ ফার্মের সাহায্য নেবেন, যারা সুন্দরভাবে এই ডকুমেন্ট গুলা নিয়ে কাজ করে থাকে। এন্ড প্রফেশনালি আপনি এটাকে শো অফ করবেন ভিসা অফিসারের সামনে যখন আপনি বিদেশের জন্য অ্যাপ্লাই করছেন। নেক্সট আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। আপনি যেই এসএসসি, এইচএসসি অথবা আপনার যে আন্ডারগ্রেড কমপ্লিট করছেন, আপনি অবশ্যই দেখবেন যে মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে কিনা। আপনি যদি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল না করে বিদেশে অ্যাপ্লাই করে ফেলেন, সেক্ষেত্রে ভিসা অফিসার কিন্তু আপনাকে রিজেক্ট করে দিতে পারে। অবশ্যই আপনারা এটার উপর প্রপার রিসার্চ রাখবেন যে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হচ্ছে কিনা। এছাড়া যে এডিশনাল রিকোয়ারমেন্ট আছে, যে হয়তোবা আপনাকে আইএলস করতে পারে ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য, সেক্ষেত্রে আপনার আইএলটিএস, কেউ যদি আপনারা যদি জাপানে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে জাপানের ল্যাঙ্গুয়েজ টেস্টের একটা বিষয় থাকে, সেক্ষেত্রে আপনারা ওইটা প্রপারলি কমপ্লিট করছেন কিনা এন্ড ওইটার ডকুমেন্ট গুলো আপনার সাথে সাবমিট করছেন কিনা, ওইটাও আপনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য বাংলাদেশের অনেক স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয়ে থাকে। ফর এক্সাম্পল, বর্তমানে কানাডাতে যদি আপনি অ্যাপ্লাই করতে যান, মিনিমাম আপনাকে আইএলটিএস এর 6 থাকাটা দরকার। 6.5 হলে ভালো হয়, বা এর চেয়ে যত বেশি হবে আপনার তত ভালো হবে। এই সবগুলো বিষয় গেল যেটার উপরে ভিত্তি করে একজন ভিসা অফিসার আপনার ভিসাটা রিজেক্ট অথবা অ্যাপ্রুভাল দিতে পারে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে এসওপি, মানে স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাসটা কি? আপনারা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা এক্সপ্লেনেশন লেটার দিতে হবে আপনি কেন ওই কান্ট্রিতে যাচ্ছেন, কেন ওই সাবজেক্টটা সিলেক্ট করলেন, কেন আপনি ওইখানে পড়াশোনা করতে যাচ্ছেন, অন্য কোনো কান্ট্রিতে যাচ্ছেন না, ব্যাংক স্টেটমেন্টে কিভাবে এতগুলো টাকা আসলো, কোত্থেকে আসলো, সোর্স অফ ইনকাম কি, যেখানে আপনি আরো এক্সপ্লেনেশন করবেন আপনি কেন পড়াশোনা শেষে বাংলাদেশে ফেরত যাবেন, এন্ড যেখানে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলা নিয়ে কথা বলবেন, যেখানে আপনার স্পন্সর নিয়ে কথা বলবেন। এই যে এক্সপ্লেনেশন লেটারটা থাকবে, এইটার উপর ভিত্তি করে একজন ভিসা অফিসার আপনাকে ভিসাটা দিয়ে থাকে। যদি আপনার একটু স্টাডি গ্যাপ থেকে থাকে ফর এক্সাম্পল, সেক্ষেত্রে আপনি ওইটার মধ্যে যদি সুন্দর করে এক্সপ্লেনেশনটা করতে পারেন, একদম অনেস্ট ওয়েতে যদি আপনি এক্সপ্লেনেশনটা করেন এন্ড লজিক্যাল ওয়েতে আপনি এক্সপ্লেনেশনটা করেন, এন্ড ভিসা অফিসারের মনে হয়, যেমন মাঝখানে কোভিড ছিল, কোভিড একটা মহামারীর সৃষ্টি করেছিল, সো এর জন্য অনেকেরই স্টাডি গ্যাপ হয়েছে। সো এরকম যদি আপনি লজিক্যাল কোনো বিষয় এক্সপ্লেনেশন করে থাকেন উইথ প্রপার ডকুমেন্টেশন এন্ড প্রুফ, সেক্ষেত্রে ভিসা অফিসার আপনাকে ভিসাটা দিয়েও দিতে পারে আপনার স্টাডি গ্যাপ থাকা সত্ত্বেও। আপনার যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বা ব্যাংক স্টেটমেন্টটা দিবেন, ওখানে যদি টাকার পরিমাণটা একটু কমও হয়ে থাকে, কিন্তু আপনি যদি প্রপারলি এক্সপ্লেনেশন করেন যে আপনার সোর্স অফ ইনকামটা, এটা যদি প্রপার সুন্দরভাবে গুছিয়ে দেখাতে পারেন, এন্ড মনে হয় যে ভিসা অফিসার যদি কোনোভাবে যদি আপনি কনভিন্স করাতে পারেন ওই এক্সপ্লেনেশনের মধ্যে যে দ্য অ্যামাউন্ট ইউ আর শোয়িং ইজ এনাফ ফর ইউর স্টাডি ইন অ্যাব্রড, দেন definitely the visa officer will approve your visa. আরো যে বিষয়, ওইখানে যদি আপনি প্রপারলি এক্সপ্লেইন করেন আপনি কেন আপনার সাবজেক্টটা চেঞ্জ করতেছেন, লাইক আপনি সায়েন্স থেকে কেন আর্টস এর মধ্যে যাচ্ছেন বা অন্য কোনো সাবজেক্টে চলে যাচ্ছেন, ওইটা যদি আপনি শো করতে পারেন যে আপনার ফ্যামিলি কোনো কারণে বা আপনি যদি নিজের ইচ্ছা থেকেই যদি কোনো একটা রিজনে যদি আপনি চেঞ্জ করে থাকেন, প্রপারলি এক্সপ্লেনেশনটা করতে হবে ওই একটা মাত্র ডকুমেন্টে। কানাডার ক্ষেত্রে আমরা বলে থাকি এসওপি। সো আপনারা যখন ওই এসওপিটা দিচ্ছেন বিদেশে অ্যাপ্লিকেশনের আগে, সেটা হতে হবে সবচাইতে নিখুঁত, যেটার সাথে আপনার যাবতীয় ডকুমেন্টের লিঙ্ক থাকবে, যেটা ভিসা অফিসার পড়বে এন্ড আপনার সবগুলো ডকুমেন্ট চেক করে করে দেখবে যে
then each and every document is matching according to your explanation you did on that SOP. যদি সবকিছু ঠিকঠাক থাকে অবশ্যই আমার মনে হয় যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে। এখানে আর কোনো কারণই নাই আপনার ভিসা রিজেক্ট যাওয়ার জন্য। আমি আমার ক্ষেত্রে যদি একটু বলি, আমার সাইডের যে আমার যে সিচুয়েশনটা ছিল, আমার এইচএসসি রেজাল্টটা একটু খারাপ ছিল এন্ড আইএলটিএস 6 ছিল। সো আমি আইএলটিএস 6 নিয়ে একটু ভয়ে ছিলাম যে আমার ভিসাটা হবে কি হবে না। আমার এইচএসসি রেজাল্টটা খারাপ ছিল, যার ফলে আমি একটু ভয় ছিলাম যে আমার ভিসাটা কি হবে না। এন্ড আমার এত হিউজ পরিমাণ ব্যাংক স্টেটমেন্টও ছিল না। সো কিন্তু আমি যেটা চেষ্টা করেছি, আমার যাবতীয় ডকুমেন্ট গুলাকে আমার এসওপির সাথে অ্যালাইন করে আমি সুন্দরভাবে গুছিয়ে প্রফেশনালি সবগুলো ডকুমেন্ট মেক করে আমি ভিসাটা সাবমিট করেছিলাম। আর আলহামদুলিল্লাহ, লাকিলি আমার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে। আমি কানাডাতে পড়াশোনা শেষও করেছি সাকসেসফুলি এন্ড আমি বর্তমানে জবও করতেছি। আপনাদের দোয়াই সামনে যাতে সুন্দরভাবে ইজিলি আমার পিআরটা হয়ে যায় আর সিটিজেনশিপটাও নেওয়ার চেষ্টা করব। আপনাদের নেক্সট কি ধরনের ইনফরমেশনটা লাগবে প্লিজ ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, এতে করে আমার জন্য ইজি হবে আপনার জন্য ভিডিও বানাতে। আজকে পর্যন্ত এইটুকুই। See you in the next video. Till then, bye bye.